في أكبر বন্ধুরা 80-র দশক কিংবা 90-র দশকে আমরা একটা খুব খেলা খেলতাম, খুব প্রচলন খেলা ছিল লুকোচুরি। এই লুকোচুরির একটা অল্টারনেটিভ ফর্মও আমরা আবিষ্কার করি। কেন বলছি বলুন তো? কারণ আজকে একটা শুনলাম ভাইরাল একটা বেরিয়েছে না কিছুদিন ধরে, হুস হুস ফুস ফুস ঠুস ঠুস বলে একটি গান প্রচণ্ড ভাইরাল হচ্ছে। সেই ভাইরাল করা সঙের যেই চলচ্চিত্র, সেই চলচ্চিত্রটা আজকে আমি দেখলাম এবং দেখে আসার পর যেভাবে লুকোচুরি আমরা খেলতাম তার যেমন একটা অল্টারনেটিভ ফর্ম ছিল যার নাম ছিল হুস হুস হুস, ঠিক সেরকমই এই ফিল্মটিরও বা এই সিনেমাটিরও একটি অল্টারনেটিভ ফর্ম 94 সালে গোবিন্দ নিহালিজি করেন। সেটাই আমার মনে হয়েছিল এই ফিল্মটা দেখতে দেখতে। আপনারা তো বুঝে গেছেন আমি কোন ফিল্মের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ফিল্ম বা চলচ্চিত্র ধুরন্ধর, যেটা কি বানিয়েছেন, এটি একটি হিন্দি চলচ্চিত্র এবং এটিকে বানিয়েছেন আদিত্য ধর, লিখেছেন, প্রডিউস করেছেন, ডিরেক্ট করেছেন এবং তার সঙ্গে লোকেশ ধর বলে উনিও এই ফিল্মটিকে কো প্রডিউস করেছেন। অনেকটা নিজের মতনই লাগছে, কারণ আমিও লিখি, প্রডিউস করি এবং ডিরেকশানও দিই। তো আদিত্য ধরজিও তাই করেন এবং উড়িও ওনারই ফিল্ম, যেখানে ইয়ামি গৌতম ধর, এখন উনি ওনাকে বিয়ে করেন, সেখানে দেখেছেন আপনারা ইয়ামি গৌতমকে। গল্পটি মানে এই ফিল্মটি ধুরন্ধরের শুরু, শেষ এবং পুরো ফিল্মটি বলবো, তাই এটি অনেকের কাছে স্পয়লার মনে হতে পারে। তো যারা এই ফিল্মটি এখনও দেখেনি তাহলে দয়া করে দেখবেন না, বন্ধ করে দিন। আর এই রিভিউটা স্পয়লারের সঙ্গে সঙ্গে আরেকজনকে আমি একটু জবাব দিতে চাই, যদিও আমি তাকে খুব অ্যাডমায়ার করি, ধ্রুব রাঠি। ওনারও কিছু কথা বলেছেন এই ফিল্মটি সম্পর্কে, তারও কিছু আমি কথা বলবো এবং সেটি শেষে বলবো, যেখানে আমার নিজের কিছু বক্তব্য থাকবে। যেহেতু আমি নিজে ফিল্ম বানাই এবং ফিল্ম লিখি এবং ফিল্ম প্রডিউস করি অনেকটাই আদিত্য ধরের মতন, কিন্তু আমার গুরু তো সত্যজিৎ বাবু বা সত্যজিৎ রায়, তাকে অনুসরণ করেই এই ফিল্মের যাত্রা আমার শুরু হয়েছিল। তা আজকে যখন এই ফিল্মটা দেখলাম, দেখার পর যেটা আমার দারুণ লেগেছে, দারুণ এই কারণে বলবো কারণ টানটান উত্তেজনা ছিল। ফিল্মটি কীভাবে শুরু হয়েছে সেটা বলবো, অর্থাৎ প্রথম থেকে বলবো ফিল্মটার কথা, সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলবো, যেটাকে ধরে রাখছে ফিল্মটা সেটাকে নিয়ে বলবো, এবং যেই সেন্ট্রাল আইডিয়াটা অ্যাডাপ্ট করেছে বা কোনো জায়গা থেকে পেয়েছে এবং তার সঙ্গে কিছু কিছু জিনিস যে ফ্যাব্রিকেট করেছে তার কথা বলবো। আমি প্রবেশ, আপনারা দেখছেন বংভেজ প্রাইম আর সিটি টক্সের এই রিভিউ পর্বে আপনাদের আবার স্বাগত হলো। অনেকদিন বাদে আপনাদের সঙ্গে আসলাম একটি ফিল্ম নিয়ে, কারণ কিছুদিন ধরে না কোনো ফিল্ম ঠিকঠাক আমার ভালোই লাগছিল না। আর ভালো না লাগলে আমি রিভিউ করি না, কারণ রিভিউটা আমার সবসময় অনেস্ট রিভিউ হয় না। তো আমি কারোর রিভিউ থেকে ফিল্ম দেখতে যাই, আমি নিজে ফিল্ম দেখি এবং পয়সা খরচা করে দেখি, হলে অর্থাৎ থিয়েটারে গিয়ে দেখি এবং দেখার পর তারপর সেটা রিভিউ করি। যদি আপনাদের মনে হয় বংভেজ প্রাইমকে সাবস্ক্রাইব করতে চান তাহলে ডেফিনেটলি করতে পারেন, কারণ এর মধ্যে অনেক ধরনের কিছু রয়েছে। কিছুদিন ধরে একটু বন্ধ ছিল, বাট এটা আস্তে আস্তে করে নতুন করে রিফর্ম করতে চাইছে এবং আসবে। তা চলুন না দেরি না করে শুরু করি। এখনও যারা নতুন এই চ্যানেলে বা আমাকে দেখছেন, দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমরা তাহলে শুরু করি আজকের ধুরন্ধরের একটা স্পয়লার কাম অনেস্ট রিভিউ, র্যাঙ্কিংও বলে দেবো। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, যেটা আমি বলতে চাইছি, প্রথমে যখন এই ফিল্মটা শুরু হলো, প্রথমেই যেটা আসলে সেটা একটা ডিসক্লেমার কে দিচ্ছেন, অর্থাৎ প্রযোজক, ডিরেক্টর সকলে একটা ডিসক্লেমার দিচ্ছেন কি এই ফিল্মটার সঙ্গে কোনো ধরনের সত্যি ঘটনা অবলম্বন হলেও এর সঙ্গে কোনো স্থান, কাল, পাত্র, এই যেটা ডিসক্লেমার আমরা দিয়ে থাকি দিচ্ছে। এটা দেওয়ার মানে হচ্ছে কি, অর্থাৎ এর সঙ্গে ট্রু ইভেন্টের ঘটনা রয়েছে। ডেফিনেটলি এই ফিল্মটা অনেক কিছু ঘটনাকে নিয়েছে এবং বুনেছে খুব সুন্দর করে। প্রথম যে ট্রু ইভেন্ট সেটা হচ্ছে 1990s শেষের দিককার একটি ঘটনা বা 2000-এর আগের ঘটনা। কান্দাহারে যেই ফ্লাইট বা একটা প্লেনকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের আটক করা হয়েছিল কিছু দুষ্কৃতী, অর্থাৎ টেরোরিস্টরা আটক করে এবং গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশন হয় কিছু টেরোরিস্টকে ছেড়ে দেওয়ার কথা। সেটাকে
সেখান থেকে প্লটটা শুরু হচ্ছে। এবং প্লটটা কি না, তাদের সঙ্গে টেরোরিজম সবসময়, দেখুন একটা কথা বলি, এই ধরনের ফিল্ম তো আগেও হয়েছে, মানে যদি আপনি প্যান্থার দেখেন যেটা আমাদের এখানে করে, ফ্যান্টম যদি দেখেন বা টাইগার সিরিজের, এই ধরনের ফিল্ম হয়েছে। আর একটা খুব জন অ্যাব্রামের ফিল্ম রয়েছে যেখানে হচ্ছে ওয়াল্টার আকবর, আমি রিমেম্বার করতে পারছি না, ওটা জন অ্যাব্রামের ছিল এবং খুব দারুণ ফিল্ম, যেখানে দেখিয়েছে আইবি থেকে কি করে র তৈরি হলো। তো এখানে রকে পুরোপুরিভাবে দেখিয়েছে এবং এখানে কিছু চরিত্রকে একদম ডাইরেক্টলি দেখিয়ে দিয়েছে, আবার কিছু কিছু চরিত্রকে ওপরে নামটা চেঞ্জ করেছে। প্রথম কথা অজিত ধাবাল এই চরিত্রটা এখানে আর মাধবন করছে, যিনি এখানে নাম হয়েছে মিস্টার সান্যাল, আপনারা দেখতে পারেন। তো গল্পর ফ্যাব্রিকেশনটা খুব সুন্দর। শুরু হলো এই ডিসক্লেমার দিয়ে, যেখানে বলা হচ্ছে কোনো সত্যি ঘটনার সঙ্গে যদি থাকে সেটা কাকতালীয়, কিন্তু ইন্টেনশনালি এরকম করা হয় গল্পটাকে বানানোর জন্য। আপনারা ভাবছেন আমি এইসব কথা কেন বলছি, কারণ আছে, কারণ পরবর্তীকালে বুঝতে পারবেন যে কেন আমি এই ধরনের কথাটা বলছি, যে ডিসক্লেমার দিয়ে সত্যি ঘটনা বলেও না, মানে যোগাযোগ এটা হচ্ছে না, কিন্তু এটা ইন্টেনশনালি করা হচ্ছে, কারণ সত্যি ঘটনার থেকেই প্লটটাকে নেওয়া হয়েছে। কি টেরোরিস্টকে শেষ করার জন্য, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী যে দেশ যে চিরকালই টেরোরিজমকে সবসময় মোটিভেট করে এসছে, বলা যেতে পারে প্রমোট করে এসছে, সেই প্রতিবেশী দেশের ভেতরেই ইন্ডিয়ার এজেন্টসরা থাকে। শুধু ইন্ডিয়ার এজেন্টস না, প্রত্যেকটা দেশেই প্রত্যেকের এজেন্ট থাকে। ধরা পড়লেই তাদের দায়িত্ব কোনো দেশই নেয় না, কারণ এটাই সিক্রেট এজেন্সির কার্যকলাপ। তো এইগুলো মোটামুটি আমরা জানি, কিন্তু এখানে গল্পর ন্যারেটিভসটা এবং স্ক্রিন প্লেটা এমনভাবে ডিজাইন করেছে যেটা খুব আকর্ষণ করে সকলকে, এবং আপনি সিটের মধ্যে বন্ধ হয়ে থাকতে মানে বদ্ধ হবেন। উড়ি যদি দেখেন, উড়িটাও ওরকম লেগেছিল, বাট ওটা তো একটা অপারেশনাল ফিল্মস, এটাও অপারেশন ফিল্মস হলেও বাট এর বুননটা একটু ডিফারেন্ট। তো প্রথমে যেটা হলো কান্দাহারকে দেখালো, ওখানে হস্টেজেস করা হলো, মারা হলো যাদেরকে, এবং নেগোশিয়েট করলো। এবং অ্যাকচুয়ালি এটা যদি আমি অজিত ধাওয়াল বা মানে এখানে মিস্টার সান্যাল যিনি একজন রয়ের চিফ, তার পার্সপেক্টিভে দেখি, এটা সবসময় হয় বড় বড় যারা এই ডিফেন্স বা এই ফোর্সের সঙ্গে যুক্ত থাকে, তারা চেষ্টা করে দেশকে বাঁচানোর জন্য। অনেক সময় ওপরের ব্যুরোক্রেটস বা ওপরের লেভেলের কিছু জন্য বা ডিপ্লোম্যাসি ইমিউনিটির জন্য আমাদেরকে অনেক কাজ করতে হয়, কারণ এটা অপারেশনস ফিল্ড, যারা আর্ম ফোর্স বা এই ফোর্সের সঙ্গে যুক্ত। আর উপরে থাকে যারা অ্যাকচুয়ালি পলিসি মেকার, তাদের পলিসিতে ইন্টারন্যাশনাল রিলেশনস খারাপ হয় বলে অনেক সময় তারা পিছিয়ে আসে, যেটা আগে গভর্নমেন্ট অনেক করেছিল। কারণ টেরোরিজমের সঙ্গে সঙ্গে যদি একজন টেরোরিস্ট হয়, তাহলে আমরাও যদি ওই ধরনের কাজ করি, তাহলে তাদের সঙ্গে আমাদের কি তফাৎ থাকবে। মানে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হিউম্যানিটির পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়, বাট এটাও তো ঠিক, যেই জায়গাতে একটা দেশ ক্রমাগত একজনের আক্রমণ করে যাবে এবং অন্য দেশগুলো চুপচাপ থাকবে, তো সেটাকে ঠিকঠাক করার জন্য তাদের ভেতরে গিয়ে অপারেট চালাতে হবে। তো এ ধরা পড়লে যেটা হয়, যেটা যেমন আপনারা যদি টাইগার প্রথমে দেখেন, টাইগারও ওখানে গেছিলো, সেখানে গিরিশ কানোয়ার টাইগার অর্থাৎ সালমান খানকে পাঠিয়েছিল করার জন্য। তো ওটা অনেকটা কমার্শিয়াল, এটাও কমার্শিয়াল ফিল্ম হলেও তার এর মধ্যে না অনেকটাই গোবিন্দ নিহালিনীজির যে ফিল্মটা বললাম দ্রোহকাল, অনেকটা তার সেন্ট্রাল আইডিয়াটা কি, সেটা হচ্ছে মানে টেরোরিস্টদের মধ্যেই পুলিশের লোক যদি ঢুকে যায়, তাহলে তাদের সব খবর পাওয়া যাবে। এখানেও তাই হয়েছে। এই এজেন্টস মানে ইন্ডিয়া থেকে বেরিয়ে স্ট্রেট ওয়েতে চলে যাচ্ছে কোথায়, পাকিস্তানের এমন জায়গায় যেখানে অ্যাকচুয়ালি আর্মস ডিল করে। তো প্রথম যেই ঘটনার সঙ্গে এটা লিঙ্ক ছিল সেটা কান্ধার। দ্বিতীয় ঘটনা হলো সেই আর্মস ডিলসের সঙ্গে যুক্ত হয়ে আর্মস ওয়েপন্সগুলো এই রয়েরই একজন এজেন্ট বা অফিসার, সে তুলে দিচ্ছে টেরোরিস্টদের হাতে। কোথায় না, ব্লাস্ট হবে ইন্ডিয়াতে। মানে সে জানে এবং সেই ইনফরমেশনটা কিন্তু সে পাস করছে, কোনো কারণে সেই ইনফরমেশনটা ঠিকমতো করে ইন্টারসেপ্ট করতে পারেনি আমাদের এখানে, সেই জন্য সেই ব্লাস্টটা হলো। অর্থাৎ তাজের ইনসিডেন্ট 26/11 নিয়ে যে ফিল্মটা আমিও করেছিলাম, কোবরা 26/11, সেইটা দেখলেও হয়তো বুঝতে পারবেন। তো সেখানেও তো আমিও নিয়েছিলাম এই সেন্ট্রাল আইডিয়াটা, এখান থেকে নিয়ে তারপরে নিজের কল্পনা শক্তি দিয়ে বানাই। তো একটা ডিরেক্টর তার নিজের কল্পনা শক্তি এবং কিছু বাস্তবিক জিনিস নিয়ে মিল করেই একটা ফিল্ম হয়, সেটা সবসময় হয়েছে। এখনকার যুগে, এআই এর যুগে, এটা আরও খুব নিখুঁতভাবে দেখানো হচ্ছে, তার প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট ধরনের। তবে এই ফিল্মের মধ্যে প্রচণ্ড ভায়োলেন্স দেখিয়েছে, সেগুলো না দেখালেও পারতো,
মানে একটু বেশি ওই জন্য এটাকে অ্যাডাল্ট সেন্সরশিপের মধ্যে ফেলা হয়েছে। সচরাচর এখন তো অ্যাডাল্ট সেন্সরশিপ দেখাই যায় না, বাট এই ফিল্মটাকে অ্যাডাল্ট সেন্সরশিপ করেছে এই কারণে, কারণ প্রচণ্ডভাবে নৃশংসতা দেখানো হয়েছে। তো এইটি ছিল গল্পের ন্যারেটিভ। তারপরে যেটা আমার বেশি ভালো লেগেছে কিছু কিছু জায়গাতে, যেখানে আছে রণবীর সিং অ্যাকচুয়ালি প্রোটাগনিস্ট, অর্থাৎ যিনি হামজা মানে একটা কেমিও নিয়েছে, একটা ইন্ডিয়ার এজেন্ট ওখানে ইমপ্লান্ট করলো 2002-তে এরকম একটা প্রজেক্ট। মিস্টার সান্যাল অর্থাৎ রয়ের চিফ প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলেন, যখন তারা পিছিয়ে আসলো মানে কান্দাহারে যখন ওই হস্টেজ করা হলো এবং টেরোরিস্টদেরকে ছেড়ে দেওয়া হতো, রোজা বলে যে ফিল্মটা দেখেন সেখানেও হয়েছিল, সেখানে একটা হস্টেজ করে নিয়েছিল, দাবি ছিল টেরোরিস্টকে ফেলে, এরকম তো সব সময় দেখাচ্ছে হয়েছে। এখানে একটা ট্রু ইভেন্ট এটাকে বেস করে হয়। তখনই যে চিফ তার মনে হলো যে এমন একজনকে আমাদের ইমপ্ল্যান্ট করতে হবে যাতে আর কি তাদের ইনফরমেশান পাওয়া যাবে, এবং তখন তার একটা মনে হয়েছে যে এমন একটা গভর্নমেন্ট কোনো দিন আসে, অর্থাৎ আমি 90s-এর কথা বলছি বা 2000-এর কথা বলছি, যখন এই ধরনের জিনিসগুলো চলছিল ভেতরে। কিন্তু একটা জিনিস খুব কাকতালীয় আমার লেগেছে, সে বন্দুক তুলে দিল, সে সব অৌজার তাদের হাতে দিল এবং তারা এসে, অর্থাৎ কাসাফকেও এখানে দেখানো হলো, কারণ 26/11 এখানে খলনায়ক যিনি সব থেকেই নি, কিন্তু ওরা তো জাস্ট একটা পাপেট, পেছন থেকে অন্য কেউ অপারেট করছে। তো এই হামজা অর্থাৎ রণবীর সিং কিন্তু একদম ডাইরেক্টলি ওই ISI এর চিপের কাছে পৌঁছে গেল এবং করাচিতেই অর্থাৎ ওই পাকিস্তানের ঢেড়াতেও একদম নাম হয়ে গেল। এবং অনেক ওদের যে ইন্টারনাল পলিটিক্সগুলো থাকে পাকিস্তানে, দেখুন একটা ছোট্ট দেশ, তাদের নিজেদের অনেক গোলমাল রয়েছে, তবুও এই টেরোরিজমকে তারা দিচ্ছে, তার কারণ তাদের পেছনে অন্য বড় শক্তি আছে। এগুলো আমরা সকলেই জানি বুঝি, কিন্তু বারবার করে এই কমিউনাল ব্যাপারটাকে ঢুকে এই জিনিসটা হচ্ছে। তো টেরোরিস্ট ইজ অলওয়েজ টেরোরিস্ট, তাদের কোনো তো জাত ধর্ম হয় না। ফিল্মের ন্যারেটিভের মধ্যে এখানে অনেক বড় ফিল্ম, 214 মিনিটের একটি ফিল্ম, অনেকক্ষণ লাগলো ওতে। তবে এই গল্পটা যখন ও ন্যারেটিভসটা দেখাচ্ছে না, ওটা চ্যাপ্টার ওয়াইজ দেখাচ্ছে। চ্যাপ্টার 1-এ কী হলো, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এই করতে করতে লাস্টে ফাইনাল চ্যাপ্টার গিয়ে হলো, যখন ওখানকার যে সবথেকে বড় ত্রাস ওই এরিয়ার, যে অ্যাকচুয়ালি আর্ম ডিলসগুলো করেন। এবং আরেকটা জিনিস দেখিয়েছে, সত্যি ঘটনা যদি বলি, ইন্ডিয়াতে যে ফেক কারেন্সিগুলো ইউজ হয় বেসিক্যালি ওখান থেকেই আসে, এবং এগুলো কীভাবে করে যায় সেটা এখানে এটাও বলা হলো যে মানে মিনিস্ট্রিতে নিশ্চয়ই এরকম বড় বড় ব্যুরোক্রেটসরার মধ্যে রয়েছে যারা এর সঙ্গে ইনভলভ আছে, নাহলে ইন্ডিয়ার এই ফরেন কারেন্সির প্লেট ওরা যাচ্ছে কীভাবে, পায় কী করে। তো এটা কিছুটা যিনি ডিরেক্টর তার কল্পনা এবং কিছুটা বাস্তব মিক্স আপ করে ধুরন্ধর সাংঘাতিক। আরেকটা ব্যাপার, যেমন টেরোরিজমটাও শেষ হচ্ছে না, এই ফিল্মটারও শেষ দেখায়নি, এটা টু বি কন্টিনিউড করেছে। কেন? কারণ ওখানে দেখালো যে ও তো ইমপ্লান্ট হয়েছে, এরপরে হয়তো আবার কোনো ফ্র্যাঞ্চাইজি আসবে। দ্রোহকাল যদি আপনারা দেখেন, ওখানে কিন্তু দেখালো যে টেরোরিস্টের মধ্যেই পুলিশের যিনি এজেন্ট ছিলেন বা অফিসার ছিলেন, সে লাস্টে সেই টেরোরিস্টদের চিফ হয়ে গেল। তার মানে এটা ধরা পড়বে। এখানে কিন্তু সেটা নয়, কারণ এই টেরোরিজমের তো শেষ চলছে, মানে এই যে পিওকের সঙ্গে ইন্ডিয়া ক্রমাগত চলছে। কিছুটা আমরা দেখতে পাই, কিছুটা দেখতে পাই না। এটা যবে থেকে আমাদের স্বাধীন হয়েছিল তবে থেকেই হচ্ছে, এবং এই যুদ্ধের মধ্যে অনেকে হাতও গরম করে নিচ্ছে। আমার মনে এটা শেষ হওয়াটা দরকার ছিল, কিন্তু এখানেও টু বি কন্টিনিউ করতে, অর্থাৎ তার মানে আরেকটা ফিল্ম আসতে চলেছে 2026-এর নাকি বললো মার্চে, সেরকম করে একটা দিয়ে লাস্টের ফিল্মটাকে এন্ড করলো। তো এই ছিল পুরো গল্পের মোটামুটি একটা জিস্ট মতন বললাম। কিন্তু এই সিনেমাটোগ্রাফি খুব মানে আমি বলবো না খুব আহামরি কোনো কিছু। বড় পর্দায় দেখলে ডেফিনেটলি ফিল্মের মজা হয়, কারণ ওখানে যেসব ডেজার্টস দেখানো হচ্ছে, ওপরে ড্রোন শট এরকম, বাট এবং ফাইট সিকোয়েন্সগুলো খুব ক্লোজ হয়েছে ইংলিশ মুভিসে যেই ধরনের আমরা দেখে অভ্যস্ত সেই ধরনের। কালারের টোনের ডিফারেন্স রয়েছে, আদারওয়াইজ অন্য ধরনের। কিন্তু এরকম ধরনের ব্লাস্টগুলো তো খুব একটা দেখায় না, বা নৃশংসতার খুব দেখিয়েছে, মানে ব্লাডসের মুভমেন্ট বা ওগুলো, ওই জন্য হয়তো একটু ব্যাপার। এবার আমি বলবো অভিনয় প্রত্যেকের না অসাধারণ। অর্থাৎ একজন অভিনেতাকে অনেকদিন বাদে দেখলাম, উনি হচ্ছেন রাকেশ বেদি। জামালির নামক একটি চরিত্র উনি অভিনয় করেছে, এবং সেটিও নাকি বলা হচ্ছে একজন এক্সিস্টিং, মানে একজন সত্যিকারের চরিত্র। এনিওয়েজ সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এইটা যে অনেকদিন বাদে রাকেশ বেদিকে দেখলাম তিরঙ্গা ফিল্মের খবরিলাল
হয়েছিল, চেনেন অনেক দিন বাদে দেখলাম, এবং তার অভিনয়টা অনবদ্য ছিল। অক্ষয় খান্নার অভিনয় তো ইজ অ্যামেজিং, মানে ও ওখানে অ্যান্টাগনিস্ট, সঞ্জয় দত্ত আছে, সঞ্জয় দত্ত এখানে একজন এসপির ভূমিকায় অভিনয় করেছেন, এগুলো রয়েছে। তো অভিনয় নিয়ে আমি কোনো কথাই বলবো না। ওভারঅল ইটস আ ভেরি এমন একটা ফিল্ম যেটা আপনাদেরকে বসিয়ে রাখবে, মানে এঙ্গেজিং, পারলে দেখবেন। আর এবার আসি, কেন আমি বারবার করে এটা বলছিলাম, অরিজিনাল ঘটনা এবং মিক্স আপ এরকম। আমি আগেই আপনাদেরকে বলেছি, রিভিউ দেখে আমি ফিল্ম দেখতে যাই না। আমার মনে হয় যে কোনো ডিরেক্টর এই ধরনের ফিল্ম বানাতে পারে, বাট সব ফিল্মই আমি মোটামুটি দেখি। লাস্ট অনেক দিন ধরে আমি ফিল্ম দেখছি না, লাস্ট মানে আমি বাংলা ফিল্ম স্বার্থপর দেখেছিলাম, বেঙ্গলি, হিন্দি বেটার, এক্সকিউজ মি। তো এখানে ধ্রুব রাঠি যেটা বলেছিল, উনি একটা এরকম ডিসক্লেমার দিল, যেটা আমি বললাম একটা ডিসক্লেমার দিয়েছে, একটা ডিসক্লেমার দিয়ে নিজের কথা ভেবে নিজের মতন করে একটা ফিল্মকে ডিজাইন করে দেখুন, প্রত্যেকেই আমরা সত্যি ঘটনাকে বেস করে তারপর নিজেরা করি। এখানে কিছু কিছু নাম ইউজ করে, কিছু কিছু ফুটেজ দেখানো হয়েছে, সেটাও ধ্রুব রাঠি বলেছেন। কিন্তু আমি বলতে চাই, এরকম ফিল্ম উপলব্ধিতে আমিও ইউজ করেছিলাম উইথ কার্ডসি দিয়ে, উনিও ইউজ করে, সে ইউজ করতেই পারে, সেটা দেখিয়েছে। আমি ফিল্মটা দেখে কিন্তু সত্যি কথা বলতে কোনো প্রমোশনসের কথা বলিনি। মাধবন অর্থাৎ মিস্টার সান্যাল এটা ভেবেছিল যে এরকম একজন কোনো আমাদের আসবে। দেখুন, সোজা ভেরি সিম্পল, ইন্ডিয়াতে যারা ডিফেন্সের মধ্যে রয়েছে, যারা ইন্ডিয়াকে প্রোটেক্ট করতে চাইছে, তারা চেষ্টা করছে প্রোটেক্ট করতে, এবং তাদের ফ্যামিলি মেম্বার অর্থাৎ সেখানে যারা কর্মরত, কেউ যদি টেররিস্টের হাতে শহীদ হয় বা তার ক্ষতি হয়, ডেফিনেটলি তার লাগবে তো হিরোইজম। তো সেই জন্য এরকম সরকার দরকার যে যারা অ্যাকচুয়ালি টেররিস্টকে শেষ করবে। তো সে একটা প্রেমনিশন ছিল যে এরকম একদিন আসবে একটা সরকার, সেই সময় আমাদের যে অ্যাক্টিভ সেল যারা টেররিস্টের ঘাঁটিতেই বসে রয়েছে সে হয়তো শেষ করবে। তো এটা ওনার কল্পনা থেকে আই থিঙ্ক বার করেছে, এবং আমার মনে হয় না এটা খুব একটা ভুলভাল কিছু। উনি ওনার মতো ইন্টারপ্রিটেশনে একটা ফিল্ম বানিয়েছে। এর সঙ্গে আমার মনে হয় না কাউকে প্রমোট করা বা অ্যান্টি প্রমোশনস কোনো কিছুই আমি দেখিনি, উনি ওনার মতন করে বানিয়েছে। আর এটা তো ঠিকই, ওই দেশে তো চিরকালই আমাদের ক্ষতির জন্য করছে, এবং সেটা ওরা অ্যাকচুয়ালি পাপেট, এটা আমরাও জানি। একটা বড় দেশ যাদের সব কিছুকে আমরা এই করি, তারাই কিন্তু পেছন থেকে তাকে ব্যাক করে, কারণ তারা চায় আমাদের আশেপাশের দেশগুলোর মধ্যে যদি অস্থিরতা থাকে তাহলে তাদের ইনকামটা হবে, কারণ অস্ত্রর মেন ফ্যাক্টরিটা সেই দেশে। আপনার বুঝে গেছেন সেই কোন দেশের কথা বলছি। তো এনিওয়েজ ফিল্মটা যদি না দেখেন, দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগবে বলতে মানে আমি ফিল্মের পার্সপেক্টিভে ভালো লাগার কথা বলছি, যারা ফিল্ম বানান বা বানাতে চান তাদের পার্সপেক্টিভ বলছে। এনিওয়েজ অনেক ধরনের ফিল্ম, এবং এটার হয়তো কন্টিনিউটি রয়েছে, পরে হয়তো আবার দেখা যাবে, কারণ টেরোরিজম তো শেষ হয়নি। আশা করি আপনাদের এই স্পয়লার রিভিউ সমেত ভালো লাগলো। যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুখানি, পরে আবার সিটি টক্সে বা অন্য কোনো বঙ্গভোজের প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখাবে। বাই, টেক কেয়ার। যেটা বলি, সাব্বা খায়ের, ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।
পরে আবার সিটি টক্সে বা অন্য কোনো বঙ্গভোজের প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখাবে। বাই, টেক কেয়ার। আর যেটা বলি, সাব্বা খায়ের, ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।